সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন বা দেখছেন অনেকেই। আজকে শেষ 16-র যে লড়াই, আর্জেন্টিনা বনাম মিশরের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ আমার আলোচনার বিষয় তাই খেলা নিয়েই থাকছে, বিশ্বকাপের মহারণ। এই বিষয়কে সামনে রেখে আলোচনা চালিয়ে যাব। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ কায়সার হামিদ, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আপনাকে স্বাগত। আছেন মোহাম্মদ আলফাজ আহমেদ, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগত আপনাকে। কায়সার হামিদ, আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম যে কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনটা আসলে শুরু হয়ে গেছে মিশর এবং আর্জেন্টিনার। আমরা শুরু থেকে দেখেছি যে একে একে বড় বড় দলগুলো বাদ পড়ে যাবার মতো ঘটনা ঘটেছে। বড় বড় তারকা যারা আছে তাদের এখন একটা টেনশন আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে নিশ্চয়ই কাজ করছে যে এরকম কোনো দুর্ঘটনাও ঘটতে পারে কিনা। আজকের খেলাটা নিয়ে আপনার একটু প্রেডিকশন শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে সময় ফুটবল খেলেছি 80-90 দশকে, যেরকম মহামেডান আহ্বানী সাপোর্টাররা দুই ভাগে বিভক্ত হয়ে যেত সারা দেশে, ঠিক বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল যে সমর্থক গোষ্ঠী আছে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং এমনকি খুব মারামারি পর্যায়ে চলে, এমনকি মানুষ মার্ডারও হয়েছে, এরকমও নজির দেখা গেছে। তো ব্রাজিল ছিটকে গেছে। আমি অ্যাকচুয়ালি ল্যাটিন আমেরিকান ভক্ত, মানে আমি ফুটবলকে ভালোবাসি, বাট ল্যাটিন আমেরিকান ফুটবল আমার কাছে ভালো লাগে। আমি চাই যে ল্যাটিন একটা দেশ আসুক ফাইনালে, ইউরোপের সাথে টক্কর দেবে। একদম ইউরোপে যদি দুইটা টিম যায় আমার কাছে খারাপ লাগবে। তো এই সাইড থেকে আমি আশা করবো যে আজকে মানে আর্জেন্টিনাকে সে জিতে আসুক। এদিকে আজকে খুব টাফ ফাইট হবে ডেফিনেটলি। আর আজকে যদি আর্জেন্টিনা কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমার মনে হয় যে ওই যে বড় বড় স্ক্রিন আছে এগুলি মনে হয় পাবলিক ভেঙে চুরে দিব, আর কোনো খেলা দেখা মানে মজাটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি একটু মোহাম্মদ আলফাজ আহমেদ, আপনারও একটু প্রেডিকশন শুনি। আপনার প্রত্যাশা কেমন, আর মিশরকে আসলে কেমন দল মনে হচ্ছে? মিশর তো রাউন্ড অফ 16-এ আসছে, অবশ্যই ভালো দিন। পাশাপাশি আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন, এবছরও তাদের পারফরমেন্স খুবই ভালো। আজকের খেলাটায় যে কেউ একজন বাদ পড়বে, সেই হিসাবে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, কারণ আর্জেন্টিনা টিমে যে মেসির মতো প্লেয়ার আছে, যে কোনো সময় অঘটন ঘটানোর মতো তার ক্ষমতা আছে। সেই হিসাব করে আসলে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। মোহাম্মদ সালার কথাও সবাই বলছেন যে সমসাময়িক সময়ের দুজন তারকা মুখোমুখি হবে, নিশ্চয়ই সেটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা পরিস্থিতি সবাই দেখতে পারবে। অবশ্যই অবশ্যই আপনিও সেটি মনে করছেন? হ্যাঁ জি, মোহাম্মদ কায়সার আহমেদ, আপনার কাছে আসি। এই যে নতুন দলগুলোকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা কেপ ভার্দের যে আক্রমণাত্মক ভঙ্গিটা আসলে দেখেছি আর্জেন্টিনার সাথে, সেটা সকলকেই আসলে পুলকিত করেছে। সবাই যখন আর্জেন্টিনাকে কেপ ভার্দের খেলোয়াড়দের আমি স্যালুট জানাই। মানে ডেফিনেটলি তারা 3টা ড্র করছে, এটা অলমোস্ট ড্র, একটা আত্মঘাতিক হলে হয়তো আর্জেন্টিনা সেখানে জয় পেয়েছে। কিন্তু আমি মানে ভেবেছিলাম এটা কিন্তু ট্রাইব্রেকারে করাবে, মানে যেভাবে 2-2 তারা করেছে, মানে রিয়েলি মানে এটা মানে সারপ্রাইজিং যে মাত্র এই প্রথম এসেই তারা কোনো দলকে, এর আগে যেই 2টা দলকে ড্র করেছে সেটাও বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, আর একটা কার সাথে স্পেনের সাথে যে ড্র হয়েছে। তো মানে এটা তো ফ্লুকে না, মানে তারা খেলেই কিন্তু ড্র করেছে। প্রথম ম্যাচটা যখন ড্র হয়েছে আমরা ভাবছি ও 1-2টা ড্র হইতে পারে, কিন্তু পরেরটাও তারা বিশ্ব চ্যাম্পিয়নের, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নে ঠেকাই দিছে এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এরও অলমোস্ট ঠেকাই দিছিল। তো যাই হোক, আত্মঘাতী গোলে তাদের বিদায় হয়েছে। তারা অনেক ভালো ফুটবল খেলেছে। মাত্র 5.5 লক্ষ লোক, মানে যেটা আমাদের একটা থানা থেকে মনে হয় কম, বা মিরপুরে মনে 5.5 লক্ষ আলফাজ থাকে মিরপুরে, ওর এলাকা থেকে কম লোক। তো সেখান থেকে মানে দে প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফুটবল। ওয়াই নট বাংলাদেশ পারবে না কেন? আমার আফসোস লাগে যে আমরা প্ল্যান করে যদি আগাই, বাংলাদেশে মানে ভবিষ্যতে অবশ্যই খেলতে পারবে যদি আমরা সেই প্ল্যান থেকে আসলে কতটা দূরে, অনেকটাই দূরেই আসলে তো বলা যায়। কেননা বিশেষ করে এই আলোচনায় আসলে ঢুকতেই চাই যে বাংলাদেশ কেন পারছে না। আসলে এই তো মনে করেন আমাদের গ্রাসরুট লেভেল থেকে প্রথমে করতে হবে। আপনি টপমোস্ট প্লেয়ারদের আপনি ইতিহাস দেখেন, ওরা পিকড আপ হয়েছে কোথা, কোচের আন্ডারে কোথা থেকে গেছে। এই আন্ডার-6, আন্ডার-8 বা আন্ডার-10 এর মধ্যে কিন্তু তারা ট্রেনিং শুরু করছে, বা একটা কোচের আন্ডারে এরকমভাবে পিক আপ হয়েছে। এখন এই যে দেশগুলি খেলে, আমরা যদি সেখানে গিয়ে তাদের পলিসি কথা জিজ্ঞেস করি, বা তারা কীভাবে খেলে, তারা কি প্ল্যান প্রোগ্রাম, তাহলে তো আমরা সেইটা ফলো করলে তো আমাদের বাংলাদেশ থেকে ডেফিনেটলি এই 64 ডিস্ট্রিক্ট আরও বাড়ছে। এখন আনাচে কানাচে অনেক ভালো প্লেয়ার আছে। কিছুদিন আগে আমি দেখলাম ওই যে আমিনুল যাকে করলো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা ছেলেকে, 6 না 7 বছরের একটা ছেলে, এত সুন্দর সে বল কন্ট্রোল করছে।
এবং বলের প্রতি তার কন্ট্রোল এবং তার ইয়ে দেখে আমি হতবাক হয়ে গেছি। এই বাচ্চা ছেলেটা পরে বিকেএসপিতে রাখা হয়েছে, তাকে পৃষ্ঠপোষকতা করেছে আমিনুল, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী। এই ধরনের ট্যালেন্ট কিন্তু আমরা যদি বাছাই করতে পারি ওই বয়স থেকে, আন্ডার 8 আন্ডার 10 থেকে যদি বাছাই করতে পারি, তো ডেফিনেটলি আপনার আফটার 10 ইয়ার্স বাংলাদেশ খেলতে পারবে না কেন? বাংলাদেশে কি আসলে ফুটবলকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না? আপনার কাছে কি না মনে না, হয়? মানে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু দেখা গেছে যে লাস্ট মানে বিগত শাসন আমলে দেখা গেছে, আমি জানি না দীর্ঘদিন, মানে আমি এসব বদনাম না, আমি জাস্ট এগুলো আলোচনার প্রেক্ষিতে বলছি। সারাদিন সাথে দীর্ঘদিন ছিলেন, সে একটা পরিবর্তন আনতে পারতো, হয়তো সেরকম হয় নাই। তবে এখন কিন্তু ফুটবলের একটা জাগরণ হয়েছে এই হামজা চৌধুরী আসার পরে। আপনি দেখেন যে মানুষ স্টেডিয়ামমুখী হয়েছে। আগে কিন্তু এর আগে আমি দেখেছি যে খেলাগুলিতে স্টেডিয়ামে দর্শক হতো না, বিদেশি একটা টিমের সাথে খেলা দর্শক নাই। কিন্তু আপনারা দেখেন এখানে 10 মিনিটের মধ্যে ওই যে লাস্ট যে খেলা, কয়েকটা খেলা গেছে, বাংলাদেশের টিকিট সেল হয়ে গেছে, 18,000 টিকিট সেল। মানে আমার ছেলে বলতেছে যে খেলা থেকে যাবো, আমি বললাম অনলাইন, আমি অনলাইনে করো, ঢুকতে পারতাছি না। আচ্ছা, এত মানে চাপ পরে ছিল সেটা। পরে আমি ফেডারেশনে ফোন করলাম, কই কাছে এটা তো 10 মিনিটের টিকিট পুরো সেল হয়ে গেছে, কই আপনি আসেন, আমি অন্যভাবে ব্যবস্থা করতেছি পাশের। তো আমি হয়তো প্লেয়ার হিসাবে হয়তো গিয়ে পাস পেয়েছি, কিন্তু সাধারণ লোক তো ওই 10-15 মিনিটের মধ্যে কেমনে ইয়েতে অনলাইনে ঢুকবে। তাই অ্যাপ্রিসিয়েট যে বাংলাদেশের মানুষ এখন ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের প্রিয় খেলা ফুটবল, এবং এটা উন্নতি করা সম্ভব। আমার মনে হয় আলফাজ আমার আলফা সাথে সামিদ, একমত আপনিও কি হবে। আসলে কি এরকম মনে করেন? আমাদের দেশে তো মানে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি যে বাইরে থেকে প্লেয়ার এনে হলেও তারা আসলে চেষ্টা করে। আমাদের জামাল ভুঁইয়া একটা ক্রেজ তৈরি করতে পেরেছে। আমাদের যখন হামজা আসছে তখন সেটার প্রতি মানুষের একটা আলাদা আগ্রহ তৈরি হচ্ছে। মানে আমার এই প্রশ্নটা আপনার কাছেও, ফুটবলকে কি আমরা একটু কম গুরুত্ব দিচ্ছি, বা যেই কেয়ারটা নেওয়া দরকার সেটা কি আমরা নিচ্ছি না? না না, বর্তমান সরকার, আমাদের যে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক আইসেই কিন্তু এই যে প্লেয়ারদেরকে প্রণোদনা দিচ্ছে মাসিক 1 লাখ টাকা করে, যারা জাতীয় দলে খেলছে প্রতিটা খেলায়। এই যে একটা উৎসাহ সরকার থেকে, এটা বিগত দিনে আমরা পাইনি। এখানে যদি আপনি প্রতি মাসে 1 লাখ টাকা করে পান, তাহলে আপনার ফ্যামিলি কথা চিন্তা করতে হবে না। 24 আওয়ার্স আপনি ফুটবলের পিছনে কিংবা ক্রিকেটের পিছনে, অন্য খেলা যে আছে সব খেলার পিছনে আপনি সময় দিতে পারবেন। আপনার পারফরমেন্স আরও ভালো হবে। তার একটা, বর্তমান সময়ে আমরা যারাই প্লেয়ার থাকুক, তারা কিন্তু একটু কষ্টজিত জীবনযাপন করে, কিন্তু এইখানে কিন্তু সরকার তাদেরকে একটা বিশাল একটা ভূমিকা রেখেছে। পাশাপাশি বাংলাদেশে যে নতুন করে স্পোর্টস একটা সংযোজন হয়েছে, সেটা আরও চমৎকার। আমি মনে করি যে বিগত দিনে নতুন করে ছিল শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন খেলাটাকে সংযুক্ত করেছে, এবং এই খেলা থেকে বাছাই করে বাংলাদেশের আনাচে কানান থেকে বাছাই করে নিয়ে আসবে। বাট এটা প্রক্রিয়াধীন, এটা যদি সঠিকভাবে চলে তাহলে দেখবেন যে এই যে প্রমোদনাটা দেওয়াটা, যেমন নতুন করে স্পোর্টস থেকে যারা বড় হবে তারা চিন্তা করবে যে আমি জাতীয় দলের জন্য খেলবো, তাদের যে স্পিডটা বাড়বে। পাশাপাশি বর্তমানে যারা পাচ্ছে তারা কিন্তু আরও বেশি চেষ্টা করবে তার জায়গাটা ধরে রাখার জন্য। তো আমার মনে হয় যেখানে একটা কম্পিটিশন হবে, ভবিষ্যতের চিন্তা করে হলেও খেলাধুলার মাঝে যারা আছে তারা এগিয়ে আসবে। এবং সব খেলাতেই আপনার সাধনা, একাগ্রতার যদি না থাকে তাহলে, এবং ছোটদের জন্য তো সুযোগটা অনেক বেশি জরুরি। এবং এই সুযোগটা এই সরকার করে দিয়েছে, এটা খুবই চমৎকার। আমি মনে করি যে নতুন করে স্পোর্টসও আগামী দিনের স্পোর্টসকে বাংলাদেশের ফুটবল বলেন যে কোনো খেলায় অনেক এগিয়ে রাখবে। আমরা আসলে দেশের কথা যেমন বলবো, সেই সাথে ওয়ার্ল্ড কাপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। আপনার কাছে ওই বিষয়টা একটু জানতে চাইবো, এই যে নরওয়ের যে পারফরমেন্সটা আসলে দেখলেন, সেটি নিয়ে আসলে কি বলতে চাইবেন? আসলে ব্রাজিলের, আমি বলবো যে সত্যি কপাল খারাপ যে একটা ব্যাড ডে যায়, প্রতি টিমেরই কোনো না কোনো দিন একটা ব্যাড ডে যায়। তো আমার মনে হয় ওই দিনটাই ছিল ব্রাজিলের। কারণ আপনি যদি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ খেলা আমরা যদি দেখি, প্রায় 8টার মতো গোল মিস হয়েছে, এবং পেনাল্টি শ্যুটটাও যেটা মেরেছে সেটাও কিন্তু একদম উইনিং একটা পেনাল্টি ছিল। ওই গোলটা হইলে কিন্তু খেলার মোমেন্টাম অনেক চেঞ্জ হয়ে যেত। সো এই জায়গাটা আসলে পেনাল্টি মিস, গোল মিস, টোটালি এই মানে দিনটাই ছিল না ব্রাজিলের। এবং সেই সাথে আপনি যদি নরওয়ের কথা চিন্তা করেন, তাদের ক্যাপ্টেন এবং হল্যান্ড, দুইটা প্লেয়ারই কিন্তু পুরো টিমকে ডোমিনেট করে, এবং হল্যান্ড এমন ওয়ার্ল্ডের এখন বেস্ট স্ট্রাইকার। সো সে সুযোগে সদ্ব্যবহার করেছে, এবং তাকে কোনো মার্কিংই রাখে নাই যে ব্রাজিলিয়ান প্লেয়াররা, যে সে অলরেডি সবাই জানে, চিনে, তারাও ভালো করে চিনে, বাট তাকে কোনো মার্কিংই রাখা হয় নাই, যার কারণে আসলে
ভাগ্যর পরিণতি আমি মনে করি ব্রাজিল। আর অনেকে বলছেন যে আসলে শক্তিমত্তা একটা বড় ব্যাপার ছিল, হাল্যান্ডের যে বাহ্যিক যে গঠন সেটা নিয়ে সবাই কথা বলছে যে সে তো আসলে কাইন্ড অফ একটা জিনের মতো বা কিছু একটা। আমি তো জি, ডিফেন্সে খেলছি, জি, আমি একটু জি। অ্যাড করি জিনিসটা। এখন হয়েছে কি, আমরা অনেক সময় ইউরোপ অনেক টিমের সাথে খেলছি, দেখা গেছে আমার থেকে টল স্ট্রাইকারে আসছে। তো যখন ম্যান টু ম্যান থাকে, অর্থাৎ আমি যদি স্ট্রাইকারের সাথে যদি ম্যান টু ম্যান শোল্ডার হয়ে থাকে, তাহলে কিন্তু সে যতই টল হোক সে হেড এত অ্যাকুরেট হেড দিতে পারবে না। কিন্তু তাকে যখন দেখা গেছে যখন হালান্ড ফার্স্ট গোলটা দেয়, তার সামনে ডিফেন্ডার, পিছে ডিফেন্ডার একজন, তার লেফট সাইডে ডিফেন্ডার, তার সাথে একজন ডিফেন্ডার। তো এই ডিফেন্ডারের মাঝখান থেকে সে যে হেডটা করলো, তো সাথে যে ছিল সে যদি একটা পুশও করতো বা সাথেই থাকতো, তাও এত অ্যাকুরেট হেডটা দিতে পারতো না, মানে তাকে ফ্রি ছেড়ে দিয়েছে। কিন্তু অল থ্রু ম্যাচ কিন্তু তাকে খুব মার্কিংয়ে রাখা হয়েছে। অল থ্রু ম্যাচে সে কিন্তু তেমন একটা সুযোগ পায়নি, তুমি দেখছো পুরো ম্যাচ। অবশ্যই, অবশ্যই। তাকে কিন্তু ভালো মার্কিংয়ে রাখা হয়েছে, সে কিন্তু সেরকমভাবে সুযোগ পায়নি, তাকে ম্যান টু ম্যান রাখা হয়েছে। তো এই যে ওই টাইমটাই একটু লুজ দিছে এবং একটা গোল গেল। আচ্ছা, মানলাম একটা গোল হয়েছে। সেকেন্ড গোলটা দেখেন তাকে অ্যালাউ করছে ডিফেন্ডাররা টু শুট ইন দ্য গোল। সে ডিপের বাইরে থেকে সে যখন শুট করছে, কেউ তার ক্লোজে যায় নাই। তো ক্লোজে না যায়, মানে একটা স্ট্রাইকারকে এইভাবে সুযোগ দিলে স্বাভাবিক সেটা গোল পেয়ে যাবে। আর ও যেটা বলছে ওর সাথে আমি একমত, যে 4টা সুযোগ ফার্স্ট হাফে ইনক্লুডিং পেনাল্টি, মানে 5টা সুযোগ হবে, আর সেকেন্ড হাফে তো ওপেন 4টা সুযোগ। এইখানতে মানে ব্যাড ডে যেটা বলা হয়, এটা একটা গোল 2টা গোল যদি বের হয়ে যেত তাহলে চিত্রটা চেঞ্জ হতো। বিশেষ করে যে পেনাল্টিতে গোল হইতো, তাহলে দেখতেন যে চিত্রটা অন্যরকম হয়ে অনেকে তো হ্যাঁ, আবার মানে 3-4 গোলে জিতে কোচের দোষ দিচ্ছেন যে তার ক্যালকুলেশনে ভুল ছিল, কেন নেইমারকে মাত্র 70 না, মিনিটের এটা আমি সময় হ্যাঁ, কেন এটা নামানো আমি হলো? একমত এটি কেন? একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আমি একমত কেন, যখন কোচ বলল যে নেইমার ইজ রেডি টু প্লে, অর্থাৎ হি ইজ 100% ফিট। তো একটা 100% ফিট একটা টপ স্ট্রাইকারে ইউ শুড হ্যাভ ট্রাই ফ্রম দ্য বিগিনিং। যদি প্রথম থেকে ট্রাই করতো, কারণ নেইমার একটা ব্র্যান্ড, মানে সে মাঠে নামলেই সব ডিফেন্সরা ও যেমনই খেলুক আতঙ্কে থাকে, বাপরে বাপ নেইমার নামছে। আসছে। তো নেইমার নামছে, তার পাশে হইলে ভিনি যদি খেলতো, মানে তার সৃষ্টি হয়ে যেত প্রথম থেকে। না পারলে তাকে নামাই দিতে পারতো। কিন্তু ওই টাইমে যে নামাইছে এত প্রেশারের মধ্যে, ওই টাইমে যতটুকু খেলছে সে, যাই হোক সে চেষ্টা করছে। কিন্তু তাকে আমার মতে যে এখানে একটা কোচ ভুল করছে, যে অনেক আগে থেকে তার খেলা উচিত ছিল, আর পেনাল্টিটা মারাটা উচিত ছিল। আমার ভিনি পেনাল্টির বিষয়টা নিয়ে তো আসলে অনেক বিতর্ক, যে কেন ভিনি আক্ষেপ করে বলেছেন যে আমি তো আসলে লোভী না, বা আমি তো আসলে না ভিন্ডিকে দিলে একটা জিনিস হইতো কি, স্ট্রাইকারের যদি পেনাল্টি মিস করে, তার ভিতরে একটা জেদ হয়ে যায়, আরে আমি মিস করলাম, আমার তাহলে একটা গোল দিতেই হবে। যেমন মেসি মিস করছে, তার ভিতরে একটা জেদ হচ্ছে, না মিস করলাম, আমার স্কোর করতেই হবে। যেন ও যদি পেনাল্টি দেয়, সে তখন চেষ্টা করবে যে পেনাল্টি মিস করলাম, আমি যেমন হোক আমার একটা 2টা স্কোর বের করতে হবে। তো ফরওয়ার্ড লাইনের প্লেয়ার, ও বুঝবে। তো এখানে অবশ্যই ভিনি যাওয়া ছিল, কারণ তার দেখে নাম্বার মনে দিয়েছিল, বল কিন্তু ভিনির হাতেই ছিল। হ্যাঁ, বল হাতেই ছিল ভিনির, মানে হ্যাঁ, আমি বলছি ভিনি মারবে, কোচ মনে হিন্দি ইশারা দিচ্ছে, আমি বলছি ভিনি মারবে। এখন ভিনি মারলে এখানে সুবিধা হতো কি, ভিনি আবার মিস করলো, সে আবার ট্রাই করতো, মানে তার আমাদের আরেকটা বিষয় নেই, আবার ওয়ার্ল্ড কাপে ফিরি। ফিফার সিদ্ধান্ত নিয়ে এবার নানান বিতর্ক আসলে। হ্যাঁ, সেই বিতর্কগুলোতে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ফোন পেয়ে লাল কার্ড যে বিতর্কটা আসলে শুরু হলো, সেটি আসলে আমরা জানি যে একটা সময় ওয়ার্ল্ড কাপ ছিল খেলা, কিন্তু এখন সেটা হয়ে গেছে রাজনীতির বস্তু। জুয়া সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেটাতেও আমরা পরবর্তীতে আসবো। একটু এই লাল কার্ড প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাই। ফিফা স্বপ্রণোদিত হয়ে এটি যখন আসলে ফোন পেয়ে যখন এটি আসলে চেঞ্জ করে ফেলে, সেটিকে কিভাবে দেখেন? এটা আসলে মানে ইতিহাসে এই প্রথম দেখলাম যে লাল কার্ডের প্লেয়ার পরবর্তী দিনে ম্যাচ খেলছে, মানে পরের ম্যাচে সে খেলতেছে। এটা আসলে ইতিহাসের প্রথম আমার দেখা, কিংবা আর কাসারবেদ ভাই জানি না। ইয়েলো কার্ড অনেক সময় উইথড্র হইতে দেখছি, হ্যাঁ, কিন্তু সরাসরি লাল কার্ড, মানে এটা আর কোনো ইয়ে নাই। এটা হইতে পারে যে রেফারির এগেনস্টে তারা অ্যাপ্লাই করতে পারে যে আমাদের এই রেড কার্ডটা হয় নাই, এরকম হয়তো বা দিতে পারে। পাশাপাশি এটা তো সারা বিশ্বেই জানতে পারছে যে যেহেতু আমেরিকায় খেলা হচ্ছে, তাদেরকে একটু ফিফা কোনো না কোনো কিছুভাবে একটু অ্যাডভান্টেজ দিয়েছে, এটাও হইতে পারে। বাট সঠিক আমরা তো কিছুই জানছি না। আসলে এটা দেখা যে এই ম্যাচে রেড কার্ড খাওয়ার পরের ম্যাচেও সে খেলতেছে, তো এটা ইতিহাসে আমি প্রথমে বলছিলাম এটা ট্রল হচ্ছে, মানে যখন বালাগানের বিষয়ে ট্রল হচ্ছে যে ট্রাম্প ফোন করছে, আরে ট্রাম্পের খায় কাম আছে ওই একটা প্লেয়ারের ফিফারে ফোন করবো এই রেড কার্ড। আমি বলছি ট্রল হইতেছে, এখন রিয়েলি যে তার মানে উইথড্র হয়েছে এবং সে মানে মাঠে নেমে গেছে। আমি আর্জেন্টিনা সম্ভবত একটা গোল খেয়ে গেছে, মিশর একটি গোল করেছে। মানে এবারে শুরুরই যেটা করেছিলাম যে ছোট ছোট দলগুলো আসলে নানান চমক আসলে আমাদের দেখাচ্ছে,
সেই চমকেরই একটা অংশ আসলে দেখতে পাচ্ছি। এবং ছোট দলগুলি আগে গোল দিচ্ছে, আগে গোল বুঝলাম। দিচ্ছে এবং তারা ভীষণ চমৎকার আসলে খেলছে। বাবা, এটা এখন রাইট ব্যাক গোল করে দিচ্ছে। এটা কামব্যাক করা কিন্তু টাফ হবে। এটা মনে করেন এটা তো এখন নকআউট খেলা, তো ওরা এখন টাইট দিয়ে দিবে। তারপরে খেলা অনেকক্ষণ আছে। তারপরে মেসির উপরে অনেকটা নির্ভর করে। মেসি এবং জাদুকর, মানে এটা হলো মানে গড গিফটেড একটা প্লেয়ার। কারণ আমি মনে করি যে আর্জেন্টিনার মানে কি বলবো উদ্ধারকর্তা হিসাবে কি গোলটা কি হয়েছে হেডে মনে হয়। A fantastic ball across the face. Far post cuts it back. They all look onside. Ibrahim's the one that reacts first and decisively. Lisandro Martinez doesn't ভালো even গোল হয়েছে, really মানে put a challenge in half-heartedly, and it's a brilliant header. ডিফেন্ডারের মাঝখানে এখানেও থেকে ডিফেন্ডারের আমি বলবো আসলে কেমন দেখলেন এই গোলটা আসলে কতটা চমক সৃষ্টি করলো? না, ডেফিনেটলি আমি বলি যে এটা মানে ফ্যান্টাস্টিক গোল হয়েছে, হেড মাপা হেডের একটা গোল এবং রানিং গোল, অসাধারণ গোল। এটা মানে একদম প্লেসিং হেডে গোল। এটা অনেকটা ইয়ের মতোই যে হালান্ড যে গোলটা দিছে একদম প্লেসিং হেডে, ওই টাইপই গোল দিচ্ছে। এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ এখন তো নকআউট। এখন যে মানে নকআউট খেলাতে একটা জিনিস কি, যারা ভালো টিম ওদের প্রেশারটা বেশি থাকে। মিশর হলো 24 র্যাঙ্কিংয়ের একটা টিম, হ্যাঁ, অনেক ডিফেন্স অনেক। এরা এক গোল দিয়ে দিচ্ছে এবং মিশরের কোনো হারানোর কিছু নাই, হারলে আমরা কিছু না। কিন্তু যে ভালো টিম থাকে, ফিফা র্যাঙ্কিংয়ে যারা টপ টিমগুলি থাকে, তাদের একটা টেনশন থাকে আমার জিততেই হবে। এই জিনিসটা কিন্তু খুব মানে মেন্টালি খুব এফেক্ট করে, বা অনেক স্নায়ু চাপে থাকে টিমগুলি যে আমার জিততেই হবে, কোনো অপশন নাই, এরকম জিততে হবে। তখন আর মিশরের হলো জিতলেও কিছু না, ড্র হইলেও কিছু না, হারলেও আমরা তো 24 র্যাঙ্কিং, অসুবিধা নেই, আমরা হারলে হারছি এরকম। তবে এখানে সালা এশিউর আছে, তারপর মুস্তাফা জিকো মানে খুব ভালো ভালো প্লেয়াররা আছে। মনে হয় এখানে জানি না, এখানে অনেক দূর থেকে আমি দেখছি তো টিভি, মানে কার অ্যাসিস্টে হয়েছে, বাট ডেফিনেটলি ইট ইজ ভেরি গুড গোল। এবং এখনও কিন্তু চাপের মধ্যে রাখছে, এখনও দেখা যাচ্ছে যে আলফাজ আহমেদ, আপনার অনুভূতিটা জানান এই গোলটাকে নিয়ে। আর আসলে মানে এটা একটা প্ল্যানিং গোল হয়েছে, যেটা এখানে ডিফেন্ডার লেফট ব্যাক উঠে যায়, সে এমন পজিশনে ছিল যে আর্জেন্টিনার ডিফেন্ডার বুঝতে পারে না যে এটা ফরওয়ার্ডের গোল, ডিফেন্ডাররা দিয়ে দিল। তো এখানে আসলে মার্কিংয়ে কিছুটা ভুল ছিল। আর দশটা রাইট সাইড থেকে হয়েছে, রাইট সাইড থেকেই ওই ম্যাক্সিমাম প্ল্যানিং গোলে এরকমই করে, পিছনে ফালায়। তো এটা আসলে এখনো সুযোগ আছে আর্জেন্টিনার, অনেকক্ষণ খেলা বাকি, অনেক টাইম আছে। আর খুবই স্নায়ুর চাপের খেলা। কাছেরা যেটা বললো যে এক গোলে টিম পিছিয়ে থাকা অনেক কষ্ট, মানে রিটার্ন করা অনেক টাফ ব্যাপার। তো সেই লাল কার্ডের হিসেবে প্রসঙ্গে যদি আবার একটু ফিরে আসি, ফিফার সাবেক প্রধান সেপ ব্ল্যাটার তিনি বলেছেন যে এটা একেবারে অনুচিত হয়েছে, কারণ খেলাতে যদি রাজনীতি প্রধান হয়ে ওঠে সেটা নিশ্চিতভাবেই, এবং এই বিশ্বকাপ তো শুধু মানে এটা যেন তেন খেলা নয়, গোটা পৃথিবীর মধ্যে এটা অন্যরকম একটা আলোড়ন তৈরি করে। আমরা নিজেদের দেশেও দেখি, আমাদের টিম নেই, আমাদের কিছু নেই, সেখানে পতাকা নেই, কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মধ্যে যে আলোড়ন দেখি সেটাই তো আমাদের অনেক নাড়িয়ে দেয়। সেখানে যদি রাজনীতিভাবে ঢুকে যায় সেটিকে আসলে কিভাবে? এটা তো সম্পূর্ণ অনিয়মিত, মানে অনিয়ম, যেটা মানে সারা বিশ্বেই কোথাও যেখানেই হোক এটা সবাই এটার ঘৃণা করবে। তো আমরা যেটা মানে মনে হচ্ছে যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হইল, আমরা একটা রেড কার্ডের প্লেয়ার খেললো, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে, এটা হলো গ্রিনিজ রেকর্ডও হইতে পারে। মানে ইতিহাসে এরকম নাই যে আজকে এক খেলা রেড কার্ড খাওয়ার পরের দিন আবার নিচে খেললাম। তো এটা আসলে খুবই খুবই বাজে একটা, রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা কালো একটা দিক এটা তো ফুটবলে ক্রীড়াঙ্গনে যদি এটা থাকে আসলে সেটা কলুষিত হয়ে যায়, ওই মানে ওই ওয়ার্ল্ড কাপটাই একটা কালো দাগ থেকে যাবে আর কি। না, শুধু রাজনীতি, আমি শুধু এই ব্যাপারে বলছি না। আপনি ইরানের উপরে দেখেন কতটুকু তাদের মেন্টাল প্রেশার দেওয়া হয়েছে, যে দুইটা দেশ তিনটা দেশে খেলা হচ্ছে। তারা তো মেক্সিকো খেলা দিতে পারতো বা কানাডা খেলা দিতে পারতো, কিন্তু তাকে জোর করে না তুই আমেরিকায় খেলতে পারবে, তারপরে কি থাকতে হবে বাইরে, মেক্সিকো ওখানে থেকে খেলার আগের দিন আসো, খেলো, আবার চলে যাও। এই যে একটা মেন্টাল প্রেশার, এবং এটা লাইফ থ্রেট যে তোমরা এখানে থাকলে অসম্মানজনক, ভীষণ রকম অসম্মানজনক, লাইফ থ্রেট, সবকিছু মিলায় যে ইরান যে এইটুকু ফুটবল খেলছে, তারপরে বেআইনিভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরেও তাদের উপরে যে আর্জেন্টিনার পেনাল্টিটা আমরা একটু এইভাবে রাজনৈতিক প্রভাবটা খুব এটা কি হলো, পেনাল্টি আর্জেন্টিনা না দিছে নাকি, এটা ভিআরে দেখবে, পেনাল্টি দিয়ে দিয়ে দিছে।
না দেয় নাই দিয়েছে আচ্ছা ভিআর দেখবে এখন না না, আর্জেন্টিনার একটা সুযোগ আছে, ভিআর দেখলে এটা পেনাল্টি আমার মনে হচ্ছে। আর্জেন্টিনা পাইছে। হ্যাঁ, আমার যেটা দৃষ্টিকোণ থেকে যদি সে ওরকম এই যে পাইছে, হ্যাঁ বললাম না, আমার দৃষ্টিকোণ থেকে পেনাল্টি। এটা কামব্যাক করলে দেখবেন যে হ্যাঁ এটা খেলা- কামবে, কারণ ওই ডিফেন্ডারের এইটা মারা ঠিক হয় না, এটাও একটা ডিফেন্সের অনেক বড় ভুল যে আমি ডি বক্সের ভিতরে একটা প্লেয়ার ঢুকে গেছে, আমি তো তাকে ফাউল করার তো কোনো দরকার ছিল না, তার সাথে যদি রানিং করতো, আমি তো ডিফেন্সের প্লেয়ার, আমি যখন ডি বক্সের ভিতরে আমি যখন একটা Any প্লেয়ারকে kind চার্জ of করবো, ফাউল যে কোনো ধরনের ফাউল ধাক্কা দেওয়া, যে কোনো জার্সি টানা, যে কোনো ফাউল হইলেই তো এটা পেনাল্টি। এখন এখানে দেখেন এই যে ওই প্লেয়ারটা বিরাট ভুল করছে, ওর সাথে রানিং করে গেলে হইতো না। এখন এটা কি অবস্থা হয়, সেভ করে দিচ্ছে। কি মিস ও কিন্তু ওই আগের খেলা সেম। মোহাম্মদ কায়সার আহমেদ, আপনার কাছে আসি। ফিফা নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে আরেকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেই হয়। জিয়ানি ইনফ্যান্তিনোকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে তার গায়ে কোনো আঁচ কেন লাগছে না। নানান ইস্যু, নানান বিতর্ক, ফিফা শান্তি পুরস্কার থেকে শুরু করে খেলার এবার টিকিটের দাম নিয়ে অনেক আলোচনা হয়েছে যে টিকিটের দাম কেন এত আকাশচুম্বী, ক্লাব ফুটবল, নানান ইস্যু নিয়ে আসলে তিনি এত সেফ জোনে কিভাবে থাকছেন? সে সেফ জোনে ঠিক থাকছে বলবো না, এটা সমালোচনা শুরু হবে আর কি কদিন পরে, তার চেয়ার থাকে কিনা সন্দেহ আর কি। আচ্ছা। আগের যে ফিফা প্রধান তো ইতিমধ্যে সমালোচনা করেই বসছে, তো এখন সামনের দিকে কি হবে সেটা আসলে আমার মানে সত্যি আমার মানে আমার খারাপ লাগছে যে এই ধরনের একটা মানে টুর্নামেন্টে, যেখানে ফিফা মানে যেখানে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চলছে, এইখানে এই ধরনের ইনফ্লুয়েন্স মানে রাজনৈতিক ইনফ্লুয়েন্স, যেটা একটু আগে বললাম, এটা টোটালি এটা মুক্ত থাকা দরকার। এখানে কোনো পার্সিয়ালিটি নাই। একটা রেড কার্ড হয়েছে, এটা নট ইয়েলো কার্ড যে ভুলবশত ইয়েলো কার্ড হয়েছে, আমি ভিআরে দেখলাম যে ভুল, এটা তো ডাইরেক্ট রেড কার্ড হয়েছে। এটা ইতিহাসে আমি দেখি নাই বা শুনি নাই, এই প্রথম আর কি দেখলাম। তো এখন পরবর্তীতে অন্যান্য টিমও যখন রেড কার্ড পাবে তখন তাদেরকেও সেটা দিতে হবে, তারাও তর্কাতর্কি করবে, এই নিয়ে বিতর্ক সৃষ্টি হবে, তাদেরকে না দিলে বা সেই প্লেয়ার না খেলাইলে আরও ইয়ে হবে। এর মধ্যে খুব আফসোস হচ্ছে, আমি তো জানি ও আর্জেন্টিনার সাপোর্টার, আচ্ছা, তাহলে মেসি মিস করছে, আলফাস ভাই অনেক মানে টেনশনের মধ্যে আছেন। টেনশন আছে হ্যাঁ, খেলা। আমরা টেনশন ফ্রি, আমাদের আসলে টেনশন চলে গেছে, আমাদের আর টেনশন করার কিছু নাই সেম এবছর। মিস্টেক করছে, সেম মিস্টেক এর আগেও মানে ইয়েতে আমি বলবো যে মেসি যে একই দিক ইয়ে করছে, সেই গোলকিপারটা বুঝতে পারছে যে মেসি সাধারণত তার রাইট সাইডে মারে এবং আচ্ছা। সাইডে লেফট সাইডে সেই সতর্কতাটা নিয়েই তারা আসলে এটা সেভ করতে হ্যাঁ পেরেছেন। যে কারণে গোলকিপার ওদিকে মুভ করছে, কিন্তু মেসি অবশ্য দিকটা চেঞ্জ করা উচিত ছিল, কারণ পেনাল্টি আমার মানে আমার ন্যাশনাল টিমের পক্ষে এবং ক্লাবের পক্ষে আমি মারতাম, এতে ডিসিশনটা হলে লাস্ট মোমেন্টে নিতে হয় যে আমি কোন দিকে মারবো, কিন্তু সে প্রথমে ডিসিশন নিচ্ছে আমি লেফট সাইডে মারবো, আর গোলকিপারও ডিসিশন নিচ্ছে যে তার লেফট সাইডে জাম্প করবে, যে কারণে সেভ হয়েছে। সব দলের ক্ষেত্রে কি পেনাল্টির ডিসিশনটা আসলে কোচ নিয়ে থাকেন যে কে আসলে কোচ না, রেফারি না, এখানে penalty- কোচ তো আর নেয় না, না, shoot, সরি penalty শুট পেনাল্টি, হ্যাঁ পেনাল্টি শুট আউটে এটা আসলে কোচ তো নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যখন মেইন খেলা ধরুন আমাকে দিছে, আমি এটা চেঞ্জও করতে পারি, আমি হঠাৎ করে যদি আমার মনে হলো যে না আমার ভালো লাগতেছে না, আমার আজকে নার্ভাস, আমি আলফাস তুমি মারো, সে অনেক সময় মারছে, ন্যাশনাল টিম অনেক সময় অনেকে মারছে, এরকম মাউন্টেন সেটাও টিমও হয়। দেখা গেছে যে পেনাল্টি সাধারণত এখনকার ফুটবলের যে ডেভেলপ হয়েছে, ডাটা প্রতিটা প্লেয়ারের ডাটা আছে গোলকিপার কোচের কাছে। আচ্ছা, যে গোলকিপার ট্রেনিং করে, একটা টিমের গোলকিপার কোচ থাকে, সে প্রতিটা প্লেয়ারের ডাটা আছে কে কোন দিক দিয়ে মারবে, সেই অনুযায়ী যেহেতু এই নকআউটের খেলা, এই নকআউট খেলার সময় যেহেতু ট্রাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম, তখন ওই কোচ তাদেরকে দেখবেন পেনাল্টি যখন মারতে যায় শুট আউট, তখন ওই যে কোচ লিখে দিয়ে দেয় এই প্লেয়ার এদিকে মারবে। সো গোলকিপারদের মুখস্থ আছে যারা খেলবে, যারা মারবে, কোন দিকে কে মারবে। তো এই অ্যাডভান্টেজটা তারা আগের থেকে পায়, যার মানে এটা কারণে খেলোয়াড়দের জন্য কি সুবিধা হয়? গোলকিপারের জন্য সুবিধা হয়। গোলকিপারের জন্য সুবিধা হয়। আচ্ছা, না, এটা মানে যেটা আলফাজ বলছে এটাও একটা সত্যি কথা, তবে আপনার ডিসিশন সব এক সাইড দিয়ে মারে তা না, ধরুন এটা মারার আগে বুঝতে হবে যে গোলকিপার কোন দিকে মুভ করছে। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা হয়তো সে খুব ক্যাজুয়ালি মারছে, এবং আমি ব্রাজিলের পেনাল্টিও বলবো সে এত ক্যাজুয়াল, সে তার ঢোক গিলতেছে, বোঝা যাচ্ছে যে আমার প্রথমে আমি বলছি আল্লাহ জানে গোল হয় কিনা, চেহারা থেকে মনে হচ্ছে মিস করবে, এটা ভিনিকে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এরকম এই যে এখন একটা চান্স মিস করছে, তো মানে সেভ করছে শুধু। ও সেভ, হ্যাঁ গুড সেভ। আলফাস ভাই, আবার একটু আসি যে এবারে কিন্তু গোলের সংখ্যা অনেক বেশি, মানে ইতিমধ্যে প্রায় 240টার মতো গোল হয়ে গেছে, মানে এত বেশি গোলের
বন্যা, এটা কেন আসলে? এটা আসলে পরিণত স্ট্রাইকার যারা প্রতিটা টিমে আছে, আপনি যদি দেখেন এবার বিগত ওয়ার্ল্ড কাপগুলোতে দেখা গেছে 2জন টপ স্কোরার থাকে, কম্পিটিশন কম, কিন্তু এবার কিন্তু 5-6 জনের মতো সব প্রায় কাছাকাছি স্কোর। হ্যারি কিং, মেসি, এমবাপে, কেইন, এই যে হল্যান্ড, হালান্ড। তো বেনিসিয়াস জুনিয়রও ছিল 4টার মতো গোল। তো এই বছর যারা আছে সব পরিণত স্ট্রাইকার, যারা অনেক বছর ধরে খেলছে এবং তারা গোল করার ক্ষমতা বেশি, যার কারণে এই বছর গোলের সংখ্যা বেশি। অনেকে বলছেন যে একটা সময় ছিল যখন আসলে খেলা দেখে বলা যেত যে কারা ল্যাটিন ফুটবলার, কারা ইউরোপিয়ান ফুটবলার, কিন্তু এখন ওই ডিফারেন্সটা আসলে নেই খেলার মধ্যে। সবাই মোটামুটি একই রকম ভাবে খেলে। মানে আপনি ওটা নোটিস করেছেন কিনা, বা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই এখন আসলে বিগত দিনে দেখা গেছে ল্যাটিন ফুটবলের সাথে ইউরোপিয়ান ফুটবল পারতো না। ইউরোপিয়ান চিন্তা করলে যে আমরা ল্যাটিনকে মিক্স করব, তারপরে ওরা ল্যাটিন মিক্স করেছে। এখন ল্যাটিন দেখছে যে ইউরোপিয়ানের যে ল্যাটিন অ্যান্ড ইউরোপিয়ান যে মিক্স, এটা আবার আর্জেন্টিনা, মানে ব্রাজিল, উরুগুয়ে, ওরাও তারা এটার সাথে মিক্স করেছে। এবং যেটা আপনি স্পেন যে ফুটবলটা খেলে, সেই ফুটবলটার কাছে আসলে সবাই একটা ধরাশায়ী থাকে, যে নিরুপায় থাকে, যে আসলে বল পাওয়া যায় না। তো এটাও একটা খেলার একটা অংশ। তো সেই অনুযায়ী আসলে একটা ইন্ডিভিজুয়াল স্কিল ফুটবল যেটা ছিল আগে, সেটা এখন আর নাই। টোটাল ফুটবল হয়েছে 11 জনেরই ডিফেন্ডিং করতে হবে, 11 জনেরই অ্যাটাক করতে হবে, এরকম একটা খেলার সিস্টেম হয়েছে। আচ্ছা ভাই, আপনার কাছে গোললেস ড্র খুব কম হচ্ছে। আমি তো দেখি, আমার মনে পড়তেছে না গোললেস ড্র কিন্তু কম। মানে আগে যেমন অন্যান্য ওয়ার্ল্ড কাপে 0-0 অনেক হয়েছে, গোললেস এটা ড্র দেখা যায়নি সেভাবে। এটা দেখা যায় না। মানে কোনো না কোনো টিম গোল দিচ্ছে, আবার পরিশোধ করতেছে, আবার এরা দিচ্ছে, মানে গোল মানে গোলের বন্যার কথা যখন আসলে বলছিলাম, তখন আবার গোল এখন থেকে হচ্ছে। একটা কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে যে গোল্ডেন বুটের অধিকারী আসলে কে হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে লিওনেল মেসি, মেসিকে, এমবাপ্পে, হালান্ড এবং হ্যাঁ, কেইনের মধ্যে। তো মনে করেন ওই দিন যদি পেনাল্টি মারতে দিত আর গোলটা যদি হইতো, সেও কিন্তু রেসে মোটামুটি চলে আসতো আর কি। মানে মানে ভিনির কথা এদের বলতেছি। মানে সক্ষমতা আপনি কিরকম দেখতে পাচ্ছেন, যে কে এগিয়ে না, থাকতে পারে? ডেফিনেটলি এই 4 জনে আমি বলবো যে এই 4 জনের মধ্যে হয়তো একজন গোল দিয়ে ব্রেক থ্রু করে নিতে পারে। যেমন এখন মেসি একটা পেনাল্টি পাইছে, এটা গোল দিলে তো তার 8টা হয়ে যেত, এগিয়ে যেত। তো এইটা অনেক লাক, অনেক নির্ভর করে। যখন একটা মানে নেক টু নেক ফাইট হয় একজনের সাথে, যে কোনো একজন হয়তো এক গোলের ব্যবধানে কিন্তু চলে যেতে পারে। এখন এটা তো এখন বলা মুশকিল। আজকে যদি আল্লাহ না করুক, যদি আলফাজার দল যদি আউট হয়ে যায়, আমরা দুজন তো ব্রাজিল হলুদ দেখে মনে হচ্ছে, তো আউট হয়ে গেলে তাহলে ওর তো আর সুযোগ নাই। ও তো মেসির 7 তখন গোল, আর সুযোগ থাকছে না। হ্যাঁ এখনো তো টাইম আছে। এখন যদি মেসি গোল দেয় তাহলে হয়তো 8টা পাবে বা 2টা গোল দিয়ে 9টা হবে। কিন্তু এমবাপ্পে, হল্যান্ড আর এমবাপ্পে অনেক সুযোগ রয়ে গেছে, এমবাপ্পের সুযোগ আছে এবং হ্যারি কিং এরও সুযোগ আছে, গোল বাড়ানোর সুযোগ আছে, সেই জন্য বলতেছি। কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। এই মুহূর্তে মানে না, আসলে খেলা কত দূর যাবে সেটা তো আমরা জানি না। আমি আবার, জাস্ট এই জন্য কম্প্যারিজনটা করতে যাচ্ছিলাম যে খেলার ধরন দেখেও তো আপনারা আসলে বুঝতে পারেন যে কে কেমন খেলছে, সেটা নিয়ে কত দূর আগাতে পারবে। যদিও দলের বিষয়টাও গুরুত্বপূর্ণ, দল কত দূর আগাবে। 3জনেরই সম্ভাবনা আছে, হ্যারি কিং, এমবাপ্পে আর হল্যান্ড। কে হবে এটা বলা মুশকিল। যদি কেইনও তো আছে, কেইন যদি গোল, 2টা গোল দিয়ে দেয়। আপনি মেসিকে বাদ দিলেন কেন? মেসি আজকে ম্যাচে এখন বোঝা যাচ্ছে না যে এক গোলে লুজ। মেসিরে বাদ দিয়ে ওর মেজাজটা খারাপ, কারণ হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার তো, মেসি মিস করছে, এই জন্য ওর মন মেজাজ খুব খারাপ। ফরাসি স্ট্রাইকার জুস ফন্তেইন 1958 সালের যে ওয়ার্ল্ড কাপ, সেখানে তিনি 13টা গোল করেছিলেন। একটা আসরে 13টা গোল করা একজন প্লেয়ারের জন্য, সেই রেকর্ড এখন পর্যন্ত কেউ আসলে ব্রেক করতে পারেনি। এবারে যে গোলের সংখ্যাগুলো দেখছেন, আপনার কি মনে হয় যে কেউ সেটা অতিক্রম করতে পারে কিনা? এখন তো আসলে খুব টাফ এটা করা, কারণ ওই আমলে যে খেলা, আমরা কিছুটা ভিডিও দেখছি, ওই একা ড্রিবল করে হয়তো গোল দিত। হ্যাঁ, ওই সময়ে গোল অনেক বেশি হয়েছে অনেক। কিন্তু এখন মনে করেন এই যে খেলাগুলি দেখছেন, একটা খেলায় একটা ডিফেন্স ভেদ করে গোল দেওয়া খুব মানে এত কঠিন কাজ। গোলকিপাররাও দেখেন কত ভালো ফুটবল খেলছে। আমি শুধু আমেরিকার যে গোলকিপারটা, তাকেই দেখলাম যে এরকম একটা ব্লান্ডার করতে। অন্যান্য সময় প্রত্যেকটা টিমের কিন্তু গোলকিপার অনেক সেভ করতেছে। হ্যাঁ, আপনি ওই একদম ছোট টিম ক্যাবার্থি থেকে শুরু করে সব টিমের গোলকিপাররা কিন্তু খুব চমৎকার ফুটবল খেলছে। আর এখন বিল্ড আপটা হইতেছে কিন্তু গোলকিপার থেকে পাস ডিফেন্সে দেয়, ডিফেন্স থেকে গোলকিপার, এরকম। কারণ গোলকিপাররা এখন মানে ওই যে প্লেয়ারদের মতো তারও স্কিল থাকা দরকার, তার পায়ের কাজ সেম থাকা দরকার। এই জন্য আমি তো মানে এখন কি বিষয়টা আপনার কাছে কঠিন মনে হয় যে এখন একটু কঠিন? হ্যাঁ, এখন 13টা অতিক্রম করা খুবই কঠিন, অসম্ভব না, বাট কঠিন। এখন দেখা গেল যে
তাহলে এমবাপের হ্যাটট্রিক করা লাগবে, আরো কয়েকটা খেলা, মানে এখন তো সুযোগ আর রয়েছে তো কয়টা খেলা, জি এরপরে তো আমি আলফাজ আহমেদ ভাই, আপনি জানি আপনি অনেক টেনশনে আছেন, তারপরে একটু বলি যে রোনালদো তো আসলে বিশ্বকাপ না জিতে বিদায় নিল। আমরা নেইমারকেও সেই তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে দেখলাম। ফ্যান বেসদের যে অবস্থা সেটা তো আমরা আসলে জানি। বিশ্বকাপে আসলে একজন খেলোয়াড়ের জন্য এটা কি তার ইন্ডিকেটর, শ্রেষ্ঠত্বের ইন্ডিকেটর যে তাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে আপনার কাছে? আসলে বিশ্বকাপ খেলাটাই একটা প্লেয়ারের জন্য বিশাল একটা পাওয়া আমি মনে করি। তারপরে বিশ্বকাপ তো সব দল জিততে পারবে না, বাট বিশ্বকাপ খেলাটা একটা প্লেয়ারের জন্য আর কি জীবনের সাধনা আমি মনে করি। এবং এখানে আসলে যে শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে সারা বিশ্বে তাকে চিনবে, এটাই নিয়ম। বাট যারা শক্তিশালী টিম তাদেরই সম্ভাবনা থাকে, বিশেষ করে যদি বিগত দিনে দেখেন ব্রাজিল যেভাবে তার আধিপত্য বিস্তার করেছে, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি। তো এখন আসলে বলা যাচ্ছে না কোন টিম চ্যাম্পিয়ন হবে। তো সবাই শক্তিশালী। আজকে যেমন দেখছেন যে মিশর যেভাবে ফুটবল খেলছে, আর্জেন্টিনা ধরাশায়ী। তো আসলে বলা যাচ্ছে না যে কে ফাইনাল খেলবে, কে চ্যাম্পিয়ন হবে। মিশরকে বোঝাই যাচ্ছে না যে 24 র্যাঙ্কিং এর দল, মানে যেভাবে খেলতেছে নেক টু নেক ফাইট দিয়ে। আমরা সেটাই বলছিলাম যে ছোট ছোট দলগুলো এবারে যে খেলাটা আসলে দেখাচ্ছে, তাতে আমরা যে দলগুলোকে বড় মনে করেছি এতদিন ধরে, বা যে দলগুলোকে সবসময় সাপোর্ট করেছে, দেখা যাবে আগামী বিশ্বকাপে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পর্তুগালের বিষয়ে আমি একটু বলবো যে আসলে রোনাল্ডো ইজ এ মানে টপ ক্লাস প্লেয়ার, ডেফিনেটলি দেয়ার ইজ নো শ্যাডো অফ ডাউট। তো এই যে আমার বড় মেয়ে কারিনা, সে তো আমাদের ছেড়ে চলে গেছে, সে প্রচণ্ড রোনাল্ডোর ভক্ত ছিল এবং রোনাল্ডো গোল দিলে সে খুব খুশি হতো, আমাকে সবসময় ফোন দিত যে আব্বু আসছে কিন্তু পর্তুগালের খেলা, তুমি আর কোথাও খেলা দেখবে না, আমার সাথে দেখবা। এই স্মৃতিগুলি খুব মনে পড়ে। তো রোনাল্ডোর তো আসলে সব অ্যাচিভমেন্টই হয়েছে, সে যেমন ক্লাব ফুটবলে সেরা খেলোয়াড় হয়েছে বহুবার বা অনেক পুরস্কার আপনি কি মনে জিতেছে। করেন যে ওয়ার্ল্ড কাপ কিন্তু না জেতা ওয়ার্ল্ড তার কাপে জীবনের একটা বড় না এটা শুনেন, ওয়ার্ল্ড কাপটা point হলো তো মানে অন্যরকম। তার মানে সে যে কোয়ালিটি প্লেয়ার ছিল, হয়তো অন্য দেশে থাকলে ওয়ার্ল্ড কাপ তার হাতে যেত, কিন্তু হয়তো পর্তুগালে সেরকম ক্লাস প্লেয়ার সেরকম নাই তাকে সাপোর্ট দেওয়ার মতো বা ওই পজিশনে যাওয়ার মতো ছিল না, হয়তো এই জন্য সে ওয়ার্ল্ড কাপ পায় নাই। তবে মানে হিজ ডেফিনেটলি আমি বলবো যে টপ র্যাঙ্কিংয়ের একজন প্লেয়ার, মানে সে কোনো অংশে মেসি, এমবাপে বা হালান্ড বা আপনার থেকে কেইন, হ্যারিকেন থেকে কোনো অংশে কম না, মানে টপ 5জনের মধ্যে সে তার নাম বলতেই হবে। আলফাজ ভাই, কমিটির দল, মানে এই বিষয়টা নিয়ে এবার এত আলোচনা কেন হচ্ছে? মানে বলা হচ্ছে যে স্পন্সর প্রতিষ্ঠান এবং ফিফা আগে থেকে ঠিক করে রাখে যে সেমিফাইনাল পর্যন্ত কারা যাবে। বিষয়টা কি আসলে এরকম, বা এটা কি হয়? না, এটা আসলে মানুষের বলা, আমার মনে হয় না এরকম হবে। বাট কিছু কিছু প্লেয়ার আছে যারা আপনি রোনাল্ডো বলেন, মেসি বলেন, নেইমার বলেন, আর আসলে এদের খেলা দেখার জন্য তো দর্শক আসে, কার খেলা দেখবে। তো এই তাদেরকে একটা সেভের কারণে, তাদেরকে সেভ রাখার জন্য, এটা হলো ফিফার নির্দেশই থাকে যে তারা যেন ব্যথা না পায়, ওইভাবে যেন মানে কোনো care ছাড় কি করে। দেওয়া হয় খেলার সময় কিছুটা তাদেরকে? তো পাবেই, কারণ আপনি একটা স্টার মেসির খেলা যদি না দেখেন, তো কি স্টেডিয়ামে কে যাবে খেলা দেখতে? গোল। তো এরকম একটা অবস্থা যে আপনার কিছুটা সাপোর্ট পায়, এটা যারা টপ ক্লাস প্লেয়ার। আমরা কিন্তু এবার মেসিকে নিয়ে অনেক কথা এরকম শুনেছি যে তাকে কিছু ছাড় দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আর্জেন্টিনা এবার হচ্ছে কমিটির টিম না না আমার এরকম না, বাট কিছুটা ছাড় পাবেই। এটা তো সাধারণ ব্যাপার যে আপনি স্টেডিয়ামে দর্শক কার খেলা দেখতে আসবে। এটা ডিপেন্ড করে প্রতিটা ওয়ার্ল্ড কাপে কি মানে ভিন্ন ভিন্ন প্লেয়ারের ক্ষেত্রে হতে পারে। আলফাজ আহমেদ, আপনার কাছে আসি আবারও একটু। যদি আমাদের আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলো আছে তার মধ্যে আমরা খেলার বিশ্বকাপ অংশগ্রহণের যে বিষয়টি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দিক থেকে আমরা যদি চিন্তা করি, সেখানে আমরা এতটা পিছিয়ে কিভাবে থাকলাম? বিশেষ করে এখানে তো বড় দেশ আছে, আমরা ভারতকে দেখতে পাচ্ছি, বা আমাদের আরেকটি এশিয়ান দেশ যখন আমরা চায়নার কথা ভাবছি, তারা কিভাবে আসলে পারছে না? আসলে আপনি আরব কান্ট্রিগুলো খুবই ডেভেলপ করতেছে ফুটবলে। কাতার বলেন, আরব আমিরাত, সৌদি আরব, অলরেডি ইরান, ইরাক, তারপরে উজবেকিস্তান আপকামিং হয়ে আসছে। তো চায়নার এত বড় দেশ, ইন্ডিয়াও অনেক বড় দেশ, তারাই পারছে না। আমরা তো অনেক ক্ষেত্রে আসলে অনেক সফল, কিন্তু এই ফুটবলের ক্ষেত্রে গিয়ে কেন খামি খাচ্ছে? এটা আসলে ওদের দেশের ব্যাপার, আমাদের দেশের ব্যাপার, আমরা বুঝতেছি, ওদেরটা ওরা বুঝতে পারবে। বাট অনেক কম্পিটিশন হয়ে গেছে। বিশেষ করে আপনার উজবেকিস্তান যেভাবে ইমপ্রুভ করছে ফুটবলে, তারা যেভাবে আগায় গেছে ফুটবলে, সেটা চিন্তার বাইরে। তাদের দেশের প্লেয়ার ম্যাক্সিমাম ইউরোপিয়ান লিগে খেলছে,
পাশাপাশি আন্ডার এইজ প্লেয়াররাও ইউরোপিয়ান ক্লাবগুলো কিনে নিচ্ছে। তো তাদের ফুটবলের যেভাবে তারা এগোচ্ছে, আমার মনে হয় উজবেকিস্তানেরকে ফলো করা উচিত বাংলাদেশের। বাংলাদেশ আসলে দেখা উচিত উজবেকিস্তান কিভাবে এত সুন্দর, উজবেকিস্তান, ইরান যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারাও ইরান, তারাও ইরাক, তারাও এরা World Cup-এ অংশ তাদেরকে নিচ্ছে, ফলো খেলছে। করলেই আসলে অনেক কিছু করা যায়। তো আমার মনে হয় যে বিশ্বকাপে তো তারপরে আমাদের চাইতে আরও আগায় আছে, থাইল্যান্ড বলেন, ইন্দোনেশিয়া বলেন, এরাও কিন্তু আমাদের চাইতে মালয়েশিয়া। অনেক আগে, মালয়েশিয়া। সো এই অনেকগুলা দেশ, তো এইসব দেশের সাথে যদি আপনার জিততে হয় সেভাবেই পরিকল্পনা করতে হবে, পরিচ্ছন্ন পরিকল্পনা। এবং আসলে দেশের জন্য একটা আত্মত্যাগ বলে সবাই, যে সবাই যদি চেষ্টা করে, এখানে যদি কেউ যদি দুর্নীতি করে তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। সেটা কি একটা সবাইকে বড় কারণ আমাদের মানে খেলাগুলোকে নিয়ে যখন আমরা আন্তর্জাতিক মাধ্যমে গিয়ে বিশেষ করে ফুটবলের কথা না যদি না, বলি যে- আমরা পিছিয়ে আছি, উন্নতির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। কিভাবে উন্নতি করা যায় এই জায়গাটাই আমরা আসলে পিছিয়ে আছি। এই জায়গাটায় আমরা বেরোতে পারলে, বাংলাদেশে অনেক প্রতিভা আছে, বাট আমরা আসলে পরিকল্পনা আর পরিচ্ছন্নতা যেখানে যেটাই বলেন, আমরা উন্নতি করতে পারছি না। এই উন্নতি কিভাবে করা যায়, সবাই মিলে যদি এক হয়ে কাজ করতে পারে, অবশ্যই আমরা একদিন এগিয়ে যেতে পারবো। আপনি কি সম্ভাবনা দেখেন আমাদের? হ্যাঁ, ডেফিনেটলি আমি সম্ভাবনা দেখি। আমি মনে করেন আমি তো অনেক জায়গায় বলি, অনেক এর আগে ক্রীড়ামন্ত্রী আছে, বর্তমান ক্রীড়ামন্ত্রীকেও বলেছি আমি, যে এই যে বিকেএসপির মতো যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এটা যদি প্রত্যেকটা থানা বা জেলা লেভেলে হয়, ডেফিনেটলি পড়াশোনার পাশাপাশি সব গার্জিয়ান চায় যে আমার ছেলে খেলুক বা মেয়ে খেলুক। এরকম যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকে, ডেফিনেটলি থানা জেলা লেভেল থেকে খেলার উঠে আসতে হবে। একটু আগে যে আমি যেটা বললাম যে একটা শিশু বাচ্চা 7-8 বছরে সে যে বল কন্ট্রোল দেখাইছে, এরকম যদি আমরা বাছাই করি সারা বাংলাদেশ থেকে, ডেফিনেটলি অনেক ভালো প্লেয়ার বেরিয়ে আসবে। যেমন মেসিকে পিক করছে কেমনে, মেসির খেলা দেখে সে তো অনেক কত বয়স ছিল সময়, 8 বছর বা 9 বছর, তো খেলা দেখে বলছে যে আরে বাপ রে, যে আমি কর্মকর্তা তার খেলাটা দেখছে, তার পায়ের কাজ দেখে বলছে সে তো টপ প্লেয়ার হইতে পারবে এক সময়। ঠিক আছে, তাকে আমি চিকিৎসা করাই, তাকে আমি পৃষ্ঠপোষকতা করি। তো এই যে এরকম এইভাবে বাছাই করতে হবে। এই যে আপনি চায়নার কথা বললেন, চায়নাতে আমি নিজে অনেকবার তো ভিজিট করছি, ওখানে কিন্তু মানে ফুটবল থেকে ওরা ওই যে রাগবি খেলে বেশি, ফুটবল মানে হচ্ছে রাগবির উপরে খুব বেশি, তারপর বেসবল, মানে একটা দেশে একরকম তো এখানে দেখা যাচ্ছে যে ওরা ফুটবলের প্রতি আকর্ষণটা কম। এইটাও একটা কারণ হইতে পারে, এত বড় দেশ। তবে ইন্ডিয়াতে মোটামুটি ফুটবল পপুলার হইলেও সব জায়গায় না, ওই কেরালার সাইডে, তারপরে কলকাতার সাইডে এগুলি কিছু কিছু প্লেস আছে, সেইখানে সারা দেশ থেকে তারা যদি মানে তারা বেশি ক্রিকেটকে ফোকাস করে বলেই ক্রিকেটে কি? ফোকাস করে বেশি, এবং ক্রিকেট সবাই মানে স্কুল কলেজ সবাই হলে ক্রিকেট বেশি ইয়ে করে, যে কারণে সেখান থেকে ফুটবলার বের করে নিয়ে আসা। আর নেক্সট টাইম মনে হয় ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়াতে, তারা স্বাগত হিসেবে কী করে যায় না, তবে খুব একটা ভালো করতে পারবে বলে আমার মনে হয় না, কারণ তারা তো ওই বাংলাদেশের লেভেল। ক্ষেত্রেও কি এরকম হয়েছে যে ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে ফুটবল পিছিয়ে পড়ছে নাকি? এটা তো এক সময় যখন 90 দশকের শেষে আমরা যখন রিটায়ার করলাম, তখন তো আমাদের পরবর্তী প্রজন্ম তারা তো একটু কিছুদিন টেনে নিয়ে গেছিল, কিন্তু ওই 2000 সালের পর থেকে দেখা গেছে যখন ক্রিকেটটা ফোকাস হইলো, তারা যখন টেস্ট স্ট্যাটাস পেলো, বিভিন্ন ওই যে ইন্ডিয়ারে হারাইলো, পাকিস্তানে হারায়, হঠাৎ করে ক্রিকেট উঠে গেল, তখন ইয়াং জেনারেশন আসলে পুরো ক্রিকেটের দিকে ঝুঁকে গেছে। তখন স্টেডিয়ামে তো লোকই হইতো না, ফুটবল খেলার কোনো লোক নাই, ক্রিকেট স্টেডিয়াম ভরে যেত মানুষে। এইটাও একটা এফেক্ট হয়েছে ফুটবলের উপর, যে দীর্ঘদিন ফুটবলটা পিছিয়ে গেছে তারপরের থেকে। এই হলো অবস্থা আর কি। এখন আমাদের গ্রাসরুট লেভেল থেকে যতদিন খেলোয়াড় তৈরি না করতে পারবো, ডেফিনেটলি আমাদের শুধু ফুটবলই না, মানে কোনো খেলাই আমরা উন্নতি করতে পারবো না। একেবারে শেষ অংশে চলে এসেছি, শেষ বিষয়ে জানতে পারো এখন পর্যন্ত যতগুলো খেলা দেখেছেন ওয়ার্ল্ড কাপে, সেখান থেকে যদি একটু প্রেডিকশন করতে বলে, যে মানে আপনার প্রেডিকশনের মধ্যে কি আছে, যে কোন দলটা আসলে চ্যাম্পিয়ন হতে পারে ও তো বা আর্জেন্টিনা। ফাইনালে আসলে কারা যেতে পারে, এটা কেমন দেখেন? আমি আসলে প্রথম থেকেই বলছি যে আর্জেন্টিনার আমি সাপোর্টার, বাট স্পেনকে আমি আগে রাখছি সব জায়গা থেকে, যে স্পেনের সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, এটা কেন মনে হলো? মানে স্পেনের খেলার মানে কোন বিষয়গুলোকে আপনাকে বিশেষভাবে আকর্ষণ স্পেনিং করেছে? পাসিং ফুটবলটা যে মনমুগ্ধকর দেখার মতো, যে সারাক্ষণ তাদের পায়ে বল থাকে এবং দারুণ দারুণ মুভমেন্ট আছে তাদের খেলার ভিতরে। মানে টিমটাকে অনেক শক্তিশালী আপনি মনে অবশ্যই করছেন? টিম ওয়ার্কটা খুবই শক্তিশালী টিম। শক্তিশালী টিম, এটা সত্যি কথা যে স্পেন খুব গুছায় ফুটবল খেলে এবং তারা বল পজিশন রাখে। তারপরে বলবো যে তারা পর্তুগালের এগেইনস্টে এই খেলাটা খেলছে। পর্তুগাল তারাও কিন্তু খারাপ খেলে নাই, দে অলসো গেট চান্স, তারাও তো সুযোগ পাইছে। এখন যে এটা গোলের খেলা হইলো, ফুটবল হলো গোলের খেলা, দিন শেষে যে গোল দিবে সেই লাস্ট মোমেন্টে। আমার মনে হয় ফ্রান্সকে আমি এগিয়ে রাখবো একটু এখানে,
ডেফিনেটলি স্পেন ইজ অলসো গুড টিম। আমি তো আর্জেন্টিনাকে মানে আমি যদিও ব্রাজিল সাপোর্টার, আমি চাই যে ল্যাটিন থেকে আর্জেন্টিনা যাক, কিন্তু আজকে যে অবস্থা দেখতেছি আর্জেন্টিনার যেভাবে মিস করছে, মেসি তো পেনাল্টি মিস করলো, এখন এই ফার্স্ট হাফে যদি অন্তত ড্র না রাখতে পারে তাদের কিন্তু দুর্গতি আছে কপালে। লাস্টে দিয়ে কী হয় জানি না, তবে আমি আশা করি যে আর্জেন্টিনা ফাইনালে যাক এক সাইড থেকে। তারপর ইংল্যান্ডে খেলাও একটা আমার ফ্যাসিনেশন আছে, কেন আমার বাড়ি সিলেট ইংল্যান্ডের তো। সাথেও তো আর্জেন্টিনার একটা না, আমার সম্ভাবনা বাড়ি আছে। সিলেট তো, তো ও, সেকেন্ড আচ্ছা। হোম ইংল্যান্ড। আমি ইংল্যান্ডকে লন্ডনের প্রতি ইংল্যান্ডের প্রতি একটা আমি চাই যে ইংল্যান্ডও ভালো খেলুক। তো দেখা যাক কে হয়, এটা বলা তো খুবই মুশকিল যে ফাইনালে কে যাবে। এটা মানে অনেক বড় বড় মহারথীরাও কেউ এখন প্রেডিক্ট করতে পারবে না। আর বিশেষ করে Guess করতে এবারের পারে ওয়ার্ল্ড হয়তো কাপটা আরো এরকম। বেশি আরো বেশি চমকের। তবে মানে ফ্রান্সকে আমি এগিয়ে রাখছি ফাইনালের ক্ষেত্রে। এই সেট থেকে আমি এগিয়ে রাখতাম আর্জেন্টিনাকে, কিন্তু আমার আজকে জানি না তারা যদি উত্তরাইতে পারে তাহলে হয়তো, কারণ এর আগে আর্জেন্টিনা যেগুলি টিমের সাথে খেলছে এগুলি খুব মানে অনেক কম র্যাঙ্কিংয়ের টিমের সাথে। একদম একদম আজকে তো একটা মোটামুটি 24টা, সেইটাও অনেক কম তাদের থেকে। এখন তাদের সুযোগটা বেশি আর কি ফাইনালে যাওয়া। একদম একদম আমরা সেই প্রত্যাশা রাখি। ভালো খেলা আসলে সকলেই উপভোগ করতে চাই। সুপ্রিয় দর্শক, বিশ্বকাপের এই খেলাটা আসলে শুধুই মাত্র আনন্দের খোরাক যোগাক, এটি সকলকে একত্রিত করুক, সেখানে কোনো রাজনীতি না ঢুকুক। আমি জুয়া প্রসঙ্গ নিয়ে আসতেই পারিনি, সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবার আমরা আলোচনায় আসতে পারবো। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।